হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের কেপি কনস্টেবলের 3 নম্বর প্র্যাকটিসে শুরু করছি। আজকে প্র্যাকটিস সেটি আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সম্বন্ধে আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এরকম কোশ্চেন অনেক এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করে যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে? পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে? অপশান হচ্ছে দেখো বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার। তাহলে পশ্চিমবঙ্গ 3টি দেশের সঙ্গে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশ, নেপাল আর ভুটান। এর মধ্যে সবথেকে বেশি সীমানা ভাগ করেছে বাংলাদেশের সঙ্গে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, এবং সবথেকে কম করেছে নেপালের সাথে। অপশান বি। তার সবথেকে বেশি সীমানা ভাগ করেছে বাংলাদেশের সঙ্গে এবং সবথেকে কম পরিমাণ সীমানা ভাগ করেছে নেপালের সাথে। আর রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ 5টি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করে আছে। এটা আমরা জেনে রাখবো যে পশ্চিমবঙ্গ 5টি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করে আছে। এর মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সবথেকে বেশি পরিমাণ, আর সিকিমের সঙ্গে সবথেকে কম পরিমাণ। তো পশ্চিমবঙ্গ যে 5টি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করেছে সেগুলো হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, সিকিম, উড়িষ্যা, আসাম। এর মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সবথেকে বেশি সীমানা ভাগ করে আছে, আর সিকিমের সাথে সবথেকে কম। নেক্সট কোশ্চেন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? অপশান আছে দেখো তবলা, সেতার, সানাই, বাঁশি। তাহলে বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক অ্যান্সার হচ্ছে সানাই। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে জড়িত। এখান থেকে আমরা আরও কিছু তথ্য জেনে নেব, যেমন তবলার সঙ্গে কে কে জড়িত আছে? ওস্তাদ আল্লাহ রাখা খান, খুবই ইম্পর্টেন্ট, জাকির হোসেন, কিষান মহারাজ। এই কিষান মহারাজ, জাকির হোসেন, এদের নাম দুটো মনে রাখবে, এরা তবলার সাথে জড়িত। সেতার হচ্ছে রবিশঙ্কর, বেলায়েত খান, বিলায়েত খান, এরা হচ্ছে সেতারের সাথে জড়িত। বাঁশি হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার এসেছে, হরিপ্রসাদ চৌরাসিয়া। সানাই একটু আগে বলেছি, ওস্তাদ বিসমিল্লাহ খান। বেহালা হচ্ছে TN কৃষ্ণান। শরৎ আমজাদ আলী খান। তোমরা এই সমস্ত তথ্যগুলো মনে রাখবে। তাহলে তবলা হলো ওস্তাদ আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ। সেতার হচ্ছে রবিশঙ্কর, বেলায়েত খান। বাঁশি হরিপ্রসাদ চৌরাসিয়া। সানাই ওস্তাদ বিসমিল্লাহ খান। বেহালা হচ্ছে TN কৃষ্ণান, আর শারদ হচ্ছে আমজাদ আলী খান। নেক্সট কোশ্চেন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলা, সিনেমা। অর্জুন পুরস্কার এটা দেওয়া হয় খেলাধুলার জন্য। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ধ্যানচাঁদ পুরস্কার এটাও দেওয়া হয় খেলাধুলার জন্য, খেলাধুলার কীর্তির জন্য। অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, এগুলো হচ্ছে খেলাধুলার জন্য। প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে? 1961 সালে। এই অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসের জন্য বললাম? খেলাধুলার জন্য। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল 1929 সালে। অস্কার পুরস্কারটা দেওয়া হয়েছে চলচ্চিত্রের জন্য। ম্যান বুকার হচ্ছে সাহিত্যের জন্য দেওয়া হয় 1969 সালে। পুলিৎজার সাংবাদিকতার জন্য 1917। ভারতরত্ন দেওয়া হয় কলা, সাহিত্য, বিজ্ঞান, এটা দেওয়া হয়েছিল, প্রথম শুরু হয়েছিল 1954 সালে। আর জ্ঞানপীঠ পুরস্কার, যেটা ভারতের সর্বোচ্চ
সাহিত্য সম্মান পুরস্কার, এটা প্রথম দেওয়া শুরু হয়েছিল 1965 সালে। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দেওয়ার সময় দিয়ে থাকে যে জ্ঞানপীঠ পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল, শুরু হয়েছিল, এটা হচ্ছে 1965 সালে। এবং ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান পুরস্কার হচ্ছে এই জ্ঞানপীঠ পুরস্কার। আর ভারত রত্ন দেওয়া হয়েছিল 1954 সালে। তার সাথে আরেকটি তোমার মনে রাখবে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা দেওয়া হয়েছিল 1969। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা এটাও চলচ্চিত্রের জন্য দেওয়া হয়, এটা দেওয়া হয়েছিল 1969 সালে। নেক্সট কোশ্চেন, পঞ্চম শিখ গুরু অর্জুন, পঞ্চম শিখ গুরু ছিলেন অর্জুন, তাকে কে হত্যা করেছিলেন? পঞ্চম শিখ গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান, বাবর। সঠিক আনসার হচ্ছে জাহাঙ্গীর। অপশন এ হচ্ছে সঠিক আনসার। পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন। জাহাঙ্গীরের রাজত্বকাল ছিল 1605 সাল থেকে নিয়ে 1627 সাল পর্যন্ত। 1605 সাল থেকে 1627। তার প্রকৃত নাম ছিল সেলিম নূর উদ্দিন মোহাম্মদ। সেলিম নূর উদ্দিন মোহাম্মদ। জাহাঙ্গীরের পিতার নাম ছিল কি? আকবর। তা সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল হচ্ছে 1605 থেকে 1627 এবং তার প্রকৃত নাম ছিল সেলিম নূরউদ্দিন মোহাম্মদ। জাহাঙ্গীরের সম্বন্ধে একটা কোশ্চেন পরীক্ষা দেওয়া থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে তার আমলে একজন বিখ্যাত চিত্রকর কে ছিলেন? জাহাঙ্গীরের আমলের একজন বিখ্যাত চিত্রকর ছিলেন মনসুর। তাঁর রাজত্বকালে লাহোরে মতি মসজিদ নির্মিত হয়েছিল। তার রাজত্বকালে যে লাহোরের মতি মসজিদ নির্মিত হয়েছিল। আর চিত্রকরের নামটি মনে রাখবে মনসুর। সেই সময় উইলিয়াম হকিংস প্রথম জেমসের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। সালটা ছিল 1608। 1608 সালে উইলিয়াম হকিংস প্রথম জেমসের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। আর স্যার টমাস রো 1615 সালে ভারতে আসেন, কিন্তু জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন 1618 সালে। এটা মনে রাখবে, স্যার টমাস রো 1615 সালে ভারতে এসেছিলেন এবং জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন 1618 সালে। এই কোশ্চেনে দেওয়া থেকে যে জাহাঙ্গীরের সময় কে ভারতে এসেছিলেন? স্যার টমাস রো আর উইলিয়াম হকিংস। আরেকটা তথ্য এখান থেকে মনে রাখবে তোমরা, যে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতের তামাক চাষের প্রচলন হয়েছিল। জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে তামাক চাষের প্রচলন হয়েছিল এবং জাহাঙ্গীর 12 কানুন আইন নামে একটি আইন, 12টি আইন জারি করেছিলেন। 12 কানুন আইন নামে 12টি আইন তিনি জারি করেছিলেন। নেক্সট কোশ্চেন, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু। সঠিক আনসার কী হবে? প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান। এই প্ল্যানিং কমিশন এটি শুরু হয়েছিল কততে? 1950 সালের 15ই মার্চ। 1950 সালের 15ই মার্চে এই প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। অপশন সি হচ্ছে সঠিক আনসার। জওহরলাল নেহেরু প্রথম প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন 1950 সালে 15ই মার্চ। প্ল্যানিং কমিশন ছিল একটি সংবিধান বহির্ভূত এবং অবিধিবদ্ধ সংস্থান বা প্রতিষ্ঠান। এটা মনে রাখবে যে প্ল্যানিং কমিশন হচ্ছে একটি সংবিধান বহির্ভূত এবং অবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই প্ল্যানিং কমিশনের অনুকরণে পরবর্তীকালে নীতি আয়োগ গঠিত হয়েছিল। নীতি আয়োগ গঠিত হয়েছিল 2015 সালে 1 জানুয়ারি। 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয় এই প্ল্যানিং কমিশনের অনুকরণে।
নেক্সট কোশ্চেন একটি বিজ্ঞান থেকে বলেছে পারমাণবিক সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক কাকে বলা হয়? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলা হয়? যে নিউট্রন সংখ্যাকে, একটি পরমাণু নিউক্লিয়াসে যে নিউট্রন সংখ্যা থাকে সেই নিউট্রন সংখ্যাকে, প্রোটন সংখ্যাকে, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলবো? একটি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে প্রোটন সংখ্যাকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। যেমন O16 এর প্রোটন সংখ্যা হচ্ছে 8। আর যদি নিউট্রন সংখ্যা বলতাম, তো নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে 16 - 8, সেক্ষেত্রেও নিউট্রন সংখ্যা 8 হচ্ছে। তাহলে ভর সংখ্যা আমরা উপরটাকে বলি ভর সংখ্যা, আর নিচেরটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। আর নিউট্রন সংখ্যা বের করা হয় কীভাবে? যে ভর সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টি। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? অপশানগুলো দেখো, 1895, 1896, 1885, 1899। 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। কিন্তু কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এটি হবে 1896। 1896। অপশন বি হবে সঠিক অ্যান্সার। এটি ছিল কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশন। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? রহিমাতুল্লাহ সাহানি। রহিমাতুল্লাহ সাহানি নামটা মনে রাখবে। আরেকটি তথ্য মনে রাখবে যে কোন অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল? কোন অধিবেশনে? এটাও ছিল কলকাতা অধিবেশন 1911 সালে। এই সালটা মনে রাখবে, 1911 সালে কলকাতা অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল। সেই অধিবেশনের সভাপতি ছিলেন বিশান নারায়ণ ধর। বিশান নারায়ণ ধর। নেক্সট কোশ্চেন, ইউনাইটেড নেশন ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশন এর সদর দপ্তর জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রোম। তাহলে ইউনাইটেড নেশন ইউএন এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। জেনেভার কার সদর দপ্তর? জেনেভা। জেনেভা হচ্ছে WTO, এর মনে রাখবে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে IMF। IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। রোম। রোম কার সদর দপ্তর? রোম হচ্ছে FAO। FAO এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এছাড়াও তোমরা মনে রাখবে যে সার্ক এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। ইম্পর্টেন্ট, সার্ক এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। RBI এ হচ্ছে মুম্বাই। RBI। সেবি। সেবি হচ্ছে মুম্বাই। RBI, সেবি এদের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। এগুলো মনে রাখবে একটু। নেক্সট কোশ্চেন, গোলামগিরি গ্রন্থের রচয়িতা কে? গোলামগিরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য বিনোবা ভাবে, জ্যোতিবা ফুলে, রাজা রামমোহন রায়। গোলামগিরি গ্রন্থটির রচয়িতা
জ্যোতিবা ফুলে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 সালে, 1873 সালটা মনে রাখবে, 1873 সালে সত্য সদক সমাজ গড়ে তোলেন। সত্য সদক সমাজ, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে দেয় মাঝে মাঝে, যে সত্য সদক সমাজকে গড়ে তোলেন জ্যোতিবা ফুলে 1873 সালে। এবং 1888 সালে জ্যোতিবা ফুলে মহাত্মা উপাধিতে ভূষিত হন, এটা মনে রাখবে। 1888 সালে জ্যোতিবা ফুলে মহাত্মা উপাধিতে ভূষিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বলা হয়েছে, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? 5ই সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 1 ডিসেম্বর। তাহলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটা পালন করা হয় 28 সেপ্টেম্বর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 28 সেপ্টেম্বর। আমরা এখানে আরও কিছু দিবস সম্বন্ধে জেনে রাখি, যেমন 27শে সেপ্টেম্বর এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস হচ্ছে 27 সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, শিক্ষক দিবস। 5ই অক্টোবর এটা মনে রাখবে ওয়ার্ল্ড টিচার্স ডে, 5ই অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে। 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে। 13ই ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে। 14ই নভেম্বর চাইল্ড্রেন্স ডে। 11ই নভেম্বর হচ্ছে ন্যাশনাল এডুকেশন ডে। আর 29শে আগস্ট এটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। তোমরা সবগুলি মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সমাজতন্ত্রী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়? 38তম, 42তম, 44তম, 36তম। তো সমাজতন্ত্রী এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 42তম। তাহলে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি এই কথাগুলি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। ভারতবর্ষের সংবিধান যখন কার্যকরী হয়েছিল তখন এই সমস্ত কথাগুলি ভারতীয় সংবিধান লিপিবদ্ধ ছিল না। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি এই শব্দগুলি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়। এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি একবার মাত্র সংশোধন করা হয়েছিল। আর এই সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সেই সময়কালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়। আরেকটি তথ্য কিন্তু মনে রাখবে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে রচিত হয়েছে। আর 44তম সংবিধান সংশোধনী এটা হয়েছিল 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির যে অধিকার সেটা মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং প্রথমে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 60টি, এবং এটি বাদ দেওয়ার ফলে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি।
পরবর্তীকালে এটিকে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে 300A রূপান্তরিত করে সেটিকে একটি আইনি অধিকারে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ সম্পত্তি অধিকার এখন একটি আইনি অধিকার। আর 36তম সংবিধান সংশোধনী এটা হয়েছিল 1975 সালে। সালটা মনে রাখবে 1975। 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের 22তম অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল। সিকিমকে ভারতের 22তম অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল এই 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা হয়েছিল 1975 সালে। আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামে আসার মতন কোশ্চেন।